নাম্বার ওয়ান, ধর্মের নিয়ে যারা রাজনীতি করে যাদের কথা আপনি মিন করছেন, তারা এ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় যায়নি। না, আমরা তো দেখছি প্রায় সব দলই কোনো কোনো বিভিন্ন মাত্রা। আমি বলি তারা ক্ষমতায় যায়নি, মানে পার্টিকুলার ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা ক্ষমতায় যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন এই বিষয়টা বারবার, আমরা কি তারা ক্ষমতায় নিতে চাই? সেই জন্য কি কথাটা বলতেছি? কালকে জামাত বলে আমি ধর্ম পরিহার করলাম, তাহলে সে ক্ষমতায় যাবে? আমার হেডেকটা কি তাকে নিয়ে? সে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে, এটা ঠিক না। এইটা বইলে তো তারা শুদ্ধ করি, তারা কি আমরা ক্ষমতায় চাই? তারা শুদ্ধ করার দায়িত্ব আমার। একটা তো উনি যেমন ধর্ম নিয়ে রাজনীতি করে, আর একটা দল কি বলতেছে, আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কায়দায় আদর্শ অনুযায়ী দেশ নিয়ে আমি ধর্ম ওদেরকে ক্ষমতায় নিতে চাই কিনা। যদি না চাই, ও ধর্ম নিয়ে পৌঁছে যাক, আমার কি? কিন্তু সেই ব্যাপারে যেটি ওবায়দ ফেরদৌস বলছে, আমার বলাকে প্রান্তিক করে ফেলে, কাউকে মার্জিনালাইজড করে। কিভাবে করবে? মার্জিনালাইজ করবে কোথায়? করুক না। আপনি যেটা বললো সে আমি একমত। আপনি শুধু ওইটা, আপনি সংখ্যালঘু ইস্যু কেন বাংলাদেশে? সংখ্যাগরিষ্ঠ ইস্যু কেন বাংলাদেশে? বাংলাদেশি। হিন্দু মুসলমান ইস্যু কেন? বাংলাদেশি। আপনি যদি বলেন, আর এই যে ধর্মীয় রাজনীতিটা অনন্তকাল চলবে, কোনটা? আপনার সম্পত্তি বন্টন হবে যার যার ধর্মীয় আইন মোতাবেক, বিয়ের পদ্ধতি ধর্মীয় আইন মোতাবেক, ওটা তো আছেই কনস্ট্যান্ট। কাজে এইগুলো মানুষের ভেগ টার্ম, এটা ইউজ করে। কেন বলছি আমি? আপনি যদি আজকে মডার্ন ছেলে মেয়ে, আমি ধর্ম রাজনীতিরে আমার ছোটোবেলা থেকে দেখে আসতে আসতে আজকে যে জায়গাটায় আসছি, কিন্তু আজকে জেন জি যারা আছে বা জেন জি যারা আছে, তারা কি সেই জায়গাটা আছে? তারা তো হাতে কলমে গত 16 বৎসর এই দেশে ধর্মীয় রাজনীতি দেখছে। গত 16 বৎসর যে ভোট দিতে পারে নাই। আপনি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, শুধু তাই না, বিশ্ববিদ্যালয়ের মহিলা মেয়েদের হলগুলো, সেখানেও তো শিবির পাশ করছে। ওদেরকে এইটুক চেতনা নাই যে আমি এরা পাশ করে কেমনে? সুতরাং আমি বলতেছি যেটা, আপনি ওই জায়গা থেকে সরে আসতে হবে। আমরা এখনও শুনি কেউ কেউ বলে, আমার অনেকেই প্রশ্ন করে যে জামাত তো বোধহয় আগের জায়গায় নাই। মেইন ফোকাসটা কেন দেয় তারা এখানে, অন্যান্যরা, সেটা আমি আপনাকে বলি। জামাত আসলে কি, মানে আমরা তো খালি নারী বিদ্বেষী জামাত, নারীর ইস্যুটা আনলাম, কিন্তু জামাত কি দুর্নীতিকে অ্যালাউ করে? জামাত কি টাকা পাচারকে অ্যালাউ করে? জামাত কি বিদেশে কি চোরাকারবিদের অ্যালাউ করে? জামাত কি মাদকের ব্যবসাকে অ্যালাউ করে? সেই চাপটাই কিন্তু আমরা আদৌ যাই না। আপনি যদি বলেন যে জামাত মাদক পাচার করবে, জামাত টাকা পাচার করবে, জামাত আত্মসাৎ করবে, কেউ বিশ্বাস করবে। এবং এটার সাথে ইনভলভ কারা? এটার সাথে ইনভলভ আছে বাংলাদেশের আমলা, বাংলাদেশের পলিটিশিয়ান, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের মিডিয়া, অথবা বাংলাদেশের সুশীল সমাজ, তারপরে ব্যবসায়ী যারা। এবং এইটার কারণে এটাকে চেপে রেখে আপনি অন্য একটা শুধু এস্টাবলিশ করতেছেন, এরা আসলে পরে নারীদের এই অবস্থা হবে। এটা যে একটা কালার দেওয়া, এইটা কেউ বলেই না। আপনি নিশ্চিত থাকেন, এইটা যদি ফোকাস দেয় তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। কেউ কি বলে? আমি তো আপনাকে প্রশ্ন করলাম, জামাত দুর্নীতি করবে, জামাত টাকা পাচার করবে, জামাত মাদকের ব্যবসা করবে? আপনি বলতে পারবেন না, বলতে পারবেন না। সুতরাং এটা হলো একটা আবরণ, ওটাকে ঢেকে রাখার জন্য দুর্নীতিবাজ আমলারা নিজেদের সেফটির জন্য এইটাকে ছড়াই দিছে মার্কেটে। ওটা নারী বিদ্বেষী হোক না নারী বিদ্বেষী, জামাত তো মেন, যারা জামাতের আমির কি বলছে? আমরা নারী আমির অ্যালাউ করি না, করবো না কাউকে। যদি তাই হয়, হ্যাঁ, এটা মেনে যে করবে। আসেন এইবার, 53টা বছর কিন্তু জামাত ক্ষমতায় ছিল না। বাংলাদেশে কি কিন্তু নারী আইজিপি হয়েছে? কোনো নারী সেনাপ্রধান হয়েছে? কোনো নারী চিফ জাস্টিস হয়েছে? কোনো কয়টা নারী সিইও হয়েছে পত্রিকার? এই জায়গায় একটা খুব দেখার মতো ব্যাপার, জামাত আমি যখন বলছেন তারা অ্যালাউ করতে পারে না, কারণ তাদের যে নীতি সেটি অ্যালাউ করে না, কিন্তু তিনি তার গঠনতন্ত্র কিন্তু আলাদা করে লিখতে পারছেন না, তার সবার সমান কথা লিখতে হচ্ছে, কারণ নির্বাচন কমিশনের আইন সেটাকে কমপ্লাই করে। আমার মাথা ব্যথা নাই তো এটা নিয়ে, আমরা এটা হাইলাইট করে আমরা এই যে বসছি জামাত নিয়ে আলাপ করতেছি, কারণ কি? তারা অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষে পারেনি না। আমরা তার প্রচার করতেছি, 92% মুসলমানের দেশ, আজকে পর্যন্ত তারা ক্ষমতায় যায় নাই, বাট আমরা তাকে এস্টাবলিশ করতেছি। মনে হয় আমরা এজেন্সি নিচ্ছি, কেন দরকারটা কি তার আলোচনা করার? নারীরা যদি বিদেশি হয় তাকে অ্যালাউ করবে না। কথা বলতে জামাত কিনে তো কথা বলতে হবে। আমি তো আপনাকে দ্বিমত করছি না, কিন্তু সে তো বলে নাই, আমতা করে নাই। সে বলছে, আমি তো আপনাকে চ্যালেঞ্জ করলাম, 56 বছর যাবত মন্ত্রী, প্রধানমন্ত্রী, আর 2 দলের প্রধানমন্ত্রী ছিল মহিলা, পুলিশের আইজিপি হয় নাই, চিন্তা করেন না কেন? আপনি মাদ্রাসাটাকে, আপনি কোন সরকার আইসে, এটা আমি অনেকগুলো মাদ্রাসা জীবনে ভিজিট করছি। নাম্বার ওয়ান, মাদ্রাসায় যে লেখাপড়াটা শেখানো হয়, সে একটা সার্টেন টাইম সে দেখে যে অনেক লোক আছে ইলেকশনের জন্য মাদ্রাসা করে, মানে ইলেকশনের জন্য, মানে গ্রামে দেশের বাড়িতে কি করে, ঢাকা থেকে টাকা রোজগার করে বহু জালদের নেতা। আরে জামাতে ইসলাম কন আর অন্যান্য ধর্মীয় ইসলাম কন, অন্যান্য রাজনৈতিক দল যারা ধর্মীয় রাজনৈতিক দল না, তাদের বহু লোকের মাদ্রাসা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা মাদ্রাসাটা বানায় কেন? মাদ্রাসা বানায় কি? গ্রামে আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, আমাকে জনগণ ভোট দিবে যে উনি ইসলামের পক্ষে কাজ করে। কি রুবায়েত সাহেব? আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি মাদ্রাসা তারা ধর্মকে ব্যবহার করে। আপনি এই জায়গাটা আগে আসেন, এইটা কেন বলেন না? আপনি খালি ধর্মের রাজনীতি। আচ্ছা, এইবার আসেন, তারা ফ্রাস্ট্রেটেড হয় কেন? ধর্মের সেজন্য আস্তে আস্তে বড় হয়,
তাদের ভিতরে একটা অ্যারোগেন্সি তৈরি হয়। কেন আমি বলি, ম্যাক্সিমাম এতিম ছেলে পেলে এখানে যায়, মানে এতিম অথবা দুরবস্থা, সুবিধা বঞ্চিত। আমি দেখেছি পলিস্টার কাপড়ের একটা পায়জামা পাঞ্জাবি পরা, তীব্র গরমের মধ্যে টিন শেড ঘর, সব তো আর পাকা মাদ্রাসা না, টিন শেড ঘর, এবং গদি দেখছেন ওই যে বসে বসে এইখানেই বসে, এইখানেই খায়, এইখানেই শোয় মাদ্রাসায়। এক খিচুড়ির আইনটা 3 দিন পর পর খাওয়াচ্ছে। যখন খাওয়ায় এরকম অ্যারোগেন্সি তৈরি হয়, কতক্ষণ খাইতে ভালো লাগে। তাদের চোখের সামনে মাদ্রাসার ডোনেশন হয়, যে গরুর গোস্ত আসে, খাসির গোস্ত আসে, এইটা সেইটা আসে, সেটা বড় হুজুরে নেয় তা না, যারা সুপারিনটেন্ডেন্ট আছে, দায়িত্ব আছেন, এরা এই মাংস নিয়ে যায়, ওরা তাকায় তাকায় দেখে, আর ওদেরকে সেই ডাইল খিচুড়ি খাওয়ায়, এদের ভিতরে অ্যারোগেন্সি তৈরি হয়। তারপর যখন আরেকটু বড় হয়, দেখে এই যে মাদ্রাসা যে লোকটা বানাইছে, যার 5টা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ঢাকায়, একটা মাদ্রাসার ছেলেকে সে চাকরি দেয় না, সে নিজেই চাকরি দেয় না, কারণ সে তখন তাকে নেয় না। তাহলে তার অবস্থাটা কি, কেন এই প্রবণতা? এবং আর আপনি যে বলেন নতুন নতুন, কিন্তু না, আমরা কি শেখ হাসিনাকে দেখি নাই কওমি জননী খেতাব নিতে? হ্যাঁ, তাদেরকে ব্যবহার করে এই যে না, তাহলে এই যে আমরা বারবার খালি ধর্মের কথা বলি, মাদার অফ কওমি নিছে সে, শেখ হাসিনা নিয়েছে। আমি সেই জায়গা থেকে প্রশ্নটা করছি যে সেই আন্দোলনের ভূমিকা, অর্থাৎ না, এবার নতুন করে তাদের এই মাদ্রাসায় কোনো সমস্যা নাই। সমস্যাটা আপনি এই শিক্ষাটাকে আধুনিক করেন, ওদেরকে বুঝাইতে হবে। আপনি ধর্মীয় শিক্ষা কি? ধর্মীয় উনি নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন না, আমি পড়ি না, রোজা নামাজ হজ জাকাত করি না। শিক্ষার যে আদি পর্ব সেটা আসলে ধর্মীয় শিক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে। ধর্মীয় কেন, অন্যান্য শিক্ষা আসেন না? আপনি যখনই ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার গ্রেপ্তার হইতেছে, আপনি পত্রিকার শিরোনাম বলছি, একজন টিচার গ্রেপ্তার হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত গ্রেপ্তার। মানে শোনা যায় কি সুন্দর পবিত্র একটা লোককে গ্রেপ্তার করছে, সে যে জনতা ব্যাংক লুট করে ফেলছে সেটা বলে না, কিন্তু যখনই মাদ্রাসার একজন হুজুরকে গ্রেপ্তার করা হয়, তখনই যে উনি এই অপকর্ম করছে। এই যে আপনার এই ট্রিটমেন্ট, আপনি এখানেই তো ডিভিশন করতেছেন, সবাইকে এক জায়গায় নিয়ে আসেন না কেন? মাদ্রাসা শিক্ষাটাকে আপনি আধুনিক করেন, এই চিন্তা ভাবনা করেন না কেন? মত কমিশনের কাছে যাইতে এই জায়গাটায় টার্ন নিছে, এবং ফাইনালি কিন্তু সবাই বলছে আপনি সিদ্ধান্ত নেন, কারণ এক পক্ষ চাইছে ইলেকশনের আগে গণভোট, আর এক পক্ষ চাইছে ইলেকশনের দিনে। উনি তখন দেখছে কোন দলের প্রভাব বেশি, দেখছে বিএনপির প্রভাব বেশি, অসংখ্য নোট অফ ডিসেন্ট ঢুকে আছে ওর ভিতরে ঢুকে আছে, কিন্তু উনি একই দিনে দিচ্ছেন, কারণ এটা রাজনৈতিক দলের প্রভাব। এখন উনি প্রচার করবেন না কেন? কারণ উনি তো দায়িত্ব নিচ্ছেন সংস্কারটার, শুধু এই জন্য উনি প্রচার করতেছেন, হাতে দেন। এবং আমি মনে করি এই জন্য জাস্টিফাইড। কেউ কেউ বলেন রাজস্বের টাকা যায়, আর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রাজস্বের টাকা যায় না, তারপর তো আপনি ধূমপান করেন। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার একটাও নেই, আরেকজনের 5টা, টাকা তো সরকারের, এগুলি খোরা অজুহাত। এইবার আসেন আরেকটা জায়গায় যায়, কমিশন যে শেষ পর্যন্ত বলেছে এটা দণ্ডনীয়। কোথায়? কমিশন, নির্বাচন কমিশন বলেছে যে প্রজাতন্ত্রের কোনো কর্মচারী প্রচারণা চালাতে পারবে ওটা না। কমিশন বললে হবে নাকি? কোনো আইনই তো দেশ নাই, সংবিধান মতো নির্বাচন হচ্ছে না, আপনি আইন নিজে নিজে বানাই নিলে হবে? উনি একটা বেসিক প্রশ্ন করেছেন, নির্বাচন তো পরিচালনা করছে কমিশন। রাখেন, আপনি সংবিধানে নির্বাচন হচ্ছে না, আপনি এখন বলতে পারতেছেন না কোন আইনে নির্বাচন করেন, আপনি বলে দিলেন। এবার আসলে একটা কথা বলি, 31 দফার কথা উনি বলে, উনি কেন, আমি কিন্তু বলি, এটা কি বলে, রূপকর্থে উনি 31 দফার কথা বলতেছেন। আচ্ছা, এই 31 দফা যদি উনি ওনার গঠনতন্ত্রে ঢুকাইয়া ফেলাইতো, তাহলে কি আর কোনো সাংবিধানিক পরিবর্তন লাগে? আমার নিজের দলের গঠনতন্ত্র যদি আমি ঢুকাইয়া ফেলাই এটারে, তাহলে কি আমার সংবিধান সংশোধন করা লাগে? কথার কথা বলছি, তার মানে আমি বলছি কিন্তু করছি না। বরং বাংলাদেশ এমন একটা স্টাইলে চলে, যখন সংসদে চলে যায় এমন প্রভাব তারা এমনভাবে কুক্ষিগত করে ক্ষমতা। সুতরাং আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনের যে আরপিও, সেখানে এইগুলা ঢুকাই দেওয়া উচিত, যে গঠনতন্ত্রে এই জিনিসগুলো থাকতে হবে, এবং সেই মোতাবেক গঠনতন্ত্র রেখে আমাদেরকে জমা দিতে হবে, চেঞ্জ করতে হলে জানাইতে হবে, এই জায়গায় যেতে হবে। বাংলাদেশ যে কায়দায় চলতেছে, এখানে এই সমস্ত কায়দায় চলবে না। কালকে নির্বাচন হোক, আপনি দেখবেন সেই গয়রহ আগের জায়গায় চলে যাবে। আশঙ্কাটা কি জানেন? আপনার যে 90-এর সময় যে একটা 3 জোটের রূপরেখা হয়েছিল, তখন কিন্তু ধরে বেঁধে করেনি, পলিটিক্যাল পার্টিরা নিজেরা ঐক্যমতের ভিত্তিতে করেছে, কিন্তু ক্ষমতা যে 3 মাসের মধ্যে তারা এটাকে ভেঙে ফেলে, এবং কোনোদিন এটা হয় না। এবার তো সাইন করা জুলাই সনদ আছে। এইবার যে না, এই যে ধরে বেঁধে নোট অফ ডিসেন্ট দিয়ে কোনো রকম জোর করে তারা কিন্তু মেনে নিয়েছে, কিন্তু মনে নেয়নি। দুটো কিন্তু দুই প্রসঙ্গ। মনে না নিয়ে যে সংস্কার কমিশনে তারা সাইন করেছে, আমি জানি না পলিটিক্যাল পার্টি যেই আসুক ক্ষমতায়, যে তারা কতটা এটা বাস্তবায়ন করবে। 100% সন্দেহ মন নিয়ে আমি অপেক্ষা আছি দেখিবার। আবার যারা এই গণভূতার নেতৃত্ব দিয়েছে, সেই শিক্ষার্থীদের, সেই ছাত্র নেতাদের সংগঠন এনসিপি যেমন স্বাক্ষরই করেনি। ফলে কোথায়? এই দেখেন, এটা আমি আপনাকে বলি, ফলে আমি বলি, দেখেন, ছাত্ররা কোনো স্বাক্ষর করে নাই, তারপরে কিন্তু জুলাই সনদ বিরোধী তাকে মনে হয় না। মাই পয়েন্ট, আপনিও বিশ্বাস করতেছেন না যে ছাত্ররা জুলাই সনদ বিরোধী, অথচ সই করে নাই। আর যারা স্বাক্ষর করছে, আপনি ভাবেন এরা জুলাই সনদের পক্ষে না। তার মানে কি? তার মানে আপনাকে বুঝতে হবে, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী 360টা মসজিদ বানাইছে, 560টা। উনি কি, ওনাকে কিন্তু কেউ মুসলিমের পক্ষে ভাবে না। বানানোর কথা ছিল, সবগুলো বানাতে পারে নাই, তার আগে থেকে চলে যেতে হবে। কথা শুনেন, ধরেন 560টা মসজিদ বানাইছে, তারপরেও তাকে আমরা বলি ইসলাম বিদ্বেষী।
কারণ এত মসজিদ বানানোর পর বিকজ আমরা তার ইয়েটা জানি, তার উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য মানুষের জানি। প্রশ্ন আর বেগম খালেদা যদি 560টা মন্দির বানাইতো তাহলেও তাকে বলতো না উনি মুসলিম বিদ্বেষী। এই পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো খোরা অজুহাত। আপনি যখন প্রশ্ন করেন তখন আমার কষ্ট হয়, ওই যে ছেলেরা সই করে নাই, কেন করে নাই? ওখানে অন্য অভিমান ছিল, সই করে নাই, তারপরে কিন্তু আমরা ধরে নিছি ওরা জুলাইয়ের পক্ষে, এবং আমরা বিশ্বাস করি। আর যারা সই করছে তাদেরকে কিন্তু আমরা এখনো বিশ্বাস করি না, কারণ যদি বিশ্বাস করতাম খুব দরকার। আমরা যে ইনক্লুসিভ বাংলাদেশ Yes. সেখানে কিন্তু আলিয়া মাদ্রাসা অনেকখানি মডার্ন হয়েছে, ওরা কিন্তু ওদেরকে কম্পিউটার শেখানো হয়, ইংরেজি শেখানো হয়। কমি মাদ্রাসা ওরা কিন্তু শিখতে চায় কম্পিউটার। সবগুলো মিলিয়ে একটা শিক্ষা পলিসি থাকতে হবে, এদেরকে বাদ দিয়ে কিন্তু আপনি পারবেন না। এরা বাংলাদেশের মধ্যে আছে, আপনি বাদ দিবেন, আমাদের 92% 90% মুসলিমেরা। কাজে এদেরকে কিভাবে আধুনিক জীবনযাপনের সঙ্গে একটু সম্পর্কিত করা যায়, ধর্ম তো থাকবেই, তাদের কর্মসংস্থান করা যায়, সেই ব্যবস্থাগুলো কিন্তু করতে হবে। কেবল কৌমি সার্টিফিকেটকে আপনি মাস্টার্সের সমমর্যাদা দিলে হবে না। সত্যি সত্যি মাস্টার্সের সঙ্গে কমপ্লাই করার জন্য যে সিলেবাস করা দরকার, যে ল্যাব দরকার, ইনস্ট্রুমেন্ট দরকার, ওদের চাহিদা আমরা কিছু জানতে চেয়েছি। এই কৌমি মাদ্রাসার ছেলে মেয়েদেরকে আপনি ভিকারুনাস মেয়েদেরকে নিয়ে আসেন, ভিকারুনাসের মেয়েদেরকে আপনি মাদ্রাসা ভিজিট করান, ওরাও জানে না, কিন্তু কেউ কাউকে জানে না। সাইলো বলে এটাকে ইন্টারাকশন করান, মিথস্ক্রিয়া করান, ওদেরকে কথা বলান, ডিবেট করান। সব তো বাংলাদেশের নাগরিকেরা, Yes. কেন একজন আরেকজনকে জানবো না? এটা তো সেই থেকে ঝুঁকিপূর্ণ। আমাদের অর্থাৎ অজ্ঞতা, বাংলাদেশের এক অংশের অজ্ঞতা। মানুষ অন্য অংশের মানুষের উপর এমন অজ্ঞ, এমন ঘৃণা পোষণ করে। অজ্ঞ না, ওই যে আমরা ছড়াচ্ছি, হ্যাঁ। এই প্রোগ্রামটা ছড়াচ্ছি নারী বিদ্বেষী। আজকে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ওই যে কি জানি কে ভিপি হয়েছে কে, সাদিক সাদিক তার সাথে তো বহু মেয়ে দেখা করতেছে। কই হিজাব কোথায়, বোরকা কোথায়? আপনাকে এই চেঞ্জটা আপনি শোনেন, আজকের যে জেনারেশন 16 বছর যাবত যারা দেখছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, আপনি তাদেরকে চেঞ্জ করতে পারবেন না। আমার থিওরিতে সে চলবে না। আমি যদি জামাত নিয়ে যা বলি না কেন বা ধর্ম নিয়ে যা বলি না কেন, ও নিজের চোখে দেখতেছে। আপনি এইটা করতে হবে, এই ডিভিশন উইথড্র করতে হবে যদি ভালো বাংলাদেশ চান। আচ্ছা, এবং এই বৈচিত্র্যকে স্বাগত জানাতে হবে। স্বাগত জানাইতে একটা হবে। পোশাকের বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, জাতিগত বৈচিত্র্য, ভাষা। অনেকে জানে না বাংলা ছাড়া 35টা ভাষায় বাংলাদেশের মানুষ কথা বলে, জানেন আপনি? 35টা ভাষা। এই বৈচিত্র্যগুলোকে ওয়েলকাম করতে, সবাই আমার মতো হবে না, সবাই তার মতো হবে না। যে যার মতো থাকে সেই জীবনযাপন করতে যেন পারে, রাষ্ট্রকে সেটাকে ইনশিওর করতে হবে আসলে। আচ্ছা, আরও কথা হয়তো এটা নিয়ে বলা যাবে। গত 1.5 বছর সেটার কতটা প্রতিফলন দেখা গেছে, অন্তত জনপরিসরে যে মবের কথা বলা হয় ব্যাপকভাবে। আলোচনা করতে চাই গণভোট প্রসঙ্গে। একটি গণভোটের একেবারেই মুখোমুখি ধারণা বাংলাদেশ। এই যে সরকারের প্রচারণা, সেটি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে একটা তাদের চিঠি দিয়ে বলা হয়েছে যে আসলে সরকারের বা প্রজাতন্ত্রের কর্মচারীরা আসলে প্রচারণা করতে পারবেন না। কিভাবে দেখেন এই পুরো বিষয়টিকে? গণভোট নিয়ে সংস্কারের এই প্রস্তাবগুলোকে নিয়ে সরকারের এগোনো শেষ পর্যন্ত এই প্রচারণা, এবং সেটা আসলে কি ধরনের বাস্তবতার মুখোমুখি দাঁড় করেছে বাংলাদেশ? আমি বললাম যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের একটা অন্যতম স্পিরিটই ছিল এটা কেবল ব্যক্তি ফ্যাসিস্টের পতন না, একটা ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা যেন বাংলাদেশে আর কখনোই ফেরত না আসে। সেজন্য আমি আবারও বললাম ওই যে থিওরিটা, যে পাওয়ার ঝুঁকি হচ্ছে এটা স্বৈর হয়ে যাবে, তাকে ধরার জন্য কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স আপনার লাগবে। তুমি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারো না, তুমি পার্টির প্রধান, তুমি পার্লামেন্টের প্রধান, তুমি সংসদের প্রধান, তুমি সব হতে পারো না, তাহলে তুমি স্বৈরাচারী হতে বাধ্য। কাজে তার ক্ষমতার মধ্যে এরকম চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো আনতে হবে। এবং আপনি যে প্রধান বড় বড় পদ, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে অডিটর জেনারেল, যেটা খুব গুরুত্বপূর্ণ, এই নিয়োগ দিবেন, সেখানে যেন অপোজিশন যারা বিরোধী দল, তাদের মতামত নিতে হবে, তাদের একটা ভূমিকা থাকতে হবে। আমাদের হয় কি, এই ডেমোক্রেসিকে আমরা মেজরিটারিয়ানিজম বানাই ফেলি। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, যে মেজরিটি শাসন করবে বেশিরভাগ ভোট, এর মানে এই না যারা যেন 51% মেজরিটি আর 49% মাইনরিটি তারা তো ভোট পেলো না। এইটা না যে 51% যা খুশি তাই করবে, এর নাম পলিসিতে যেন তার রিপ্রেজেন্টেশন থাকে। 51% করবে, কিন্তু 49% এর মতামতটা নিতে হবে, তাদের ভালো মন্দ আপনাকে দেখতে হবে। এটা নাম হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন না, ডেমোক্রেসির ভ্যালুস, সেই ভ্যালুসের মূল কথা কি জানেন? টলারেন্স, ভিন্ন মত, এই মূল্যবোধ, যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। সেই টলারেন্স